দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। দর্শক, এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী রণজিৎ দাসের একক চিত্রকলা প্রদর্শনী, কাঠি অঙ্কন এবং অন্যান্য। প্রতিদিন বেলা 11:30 থেকে রাত 8টা এই সময়ের প্রদর্শনী চলবে 15 মে পর্যন্ত। শিল্পাঙ্গন গ্যালারির আয়োজনে ধানমন্ডির দ্য ইলিউশনস গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ফাতারা দেওয়ানের একক চিত্রকলা প্রদর্শনী অপরাজিতা। প্রদর্শনী চলবে 16 মে পর্যন্ত। কলা কেন্দ্র ও কিবরিয়া প্রিন্ট স্টুডিওর আয়োজনে কলা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে ছাপচিত্র উৎসব ও 14তম কিবরিয়া ছাপচিত্র মেলা। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 9 মে পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। সন্ধ্যা 6:45 থাকছে মুজাহিদুল ইসলাম তুষারের পরিচালনায় স্কুল ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান টিফিনের ফাঁকে। টিফিনের ফাঁকে হবে নতুনের জয়গান। রাত 8:20 থাকছে গোলাম মুক্তাদিরের পরিচালনায় ধারাবাহিক নাটক কাজিনস। আচ্ছা, শোন, তুই রাগ করিস না। এবার একটা সিরিয়াস কথা বলি। আবার কি? বানিয়া আপু আর কবির ভাইকে কিন্তু একদম পারফেক্ট লাগে। তুই আবার শুরু করেছিস? আরে আপু, সত্যি বলতেছি, তুই জাস্ট একবার ভাব, ওরা বিয়ে করলে কত পারফেক্ট লাগবে। তুমি যে আমাকে বিয়ে করার সিদ্ধান্তটা নিচ্ছ, এটা কি ঠিক? মানে তুমি কি নিজে নিশ্চিত? বানি, আমি দেখলে তুমিও থেমে গেলে। রাত 9:30 থাকছে জাহাঙ্গীর চৌধুরী ও মোহাম্মদ নুরুজ্জামানের পরিচালনায় রিয়েলিটি শো কঙ্কা সেরা পরিবার। রাত 11:30 থাকছে জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান এলগন গান শোনাবার। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। দেখছেন এনটিভির নিমন্ত্রণে, এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি জনপ্রিয় গীতিকার, সুরকার ও সঙ্গীত শিল্পী আশরাফ বাবু। শুভ সকাল। শুভ সকাল বাবু ভাই, অনেকদিন পর আপনাকে পেলাম, কেমন আছেন? আচ্ছা, ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচিয়ে রেখেছে। কাজের ব্যস্ততা নিশ্চয়ই বেশ যাচ্ছে। হ্যাঁ, কাজের ব্যস্ততা, আমরা তো মূলত রেকর্ডিং এর কাজগুলো একটু বেশি হয়, এই জন্য আর কি এই কাজগুলো নিয়ে চলছে। আর ডিজিটাল মিডিয়া এখন তো আগের মতন ক্যাসেট কোম্পানি নাই যে ওদের জন্য অ্যালবাম করব। এখন ডিফারেন্ট ওয়েতে কাজ করতে হচ্ছে, ডিফারেন্ট ওয়েতে কাজ করতেছে। এটা একটা ভিন্ন প্ল্যাটফর্ম এবং মজাও আছে। হ্যাঁ, এবং আগেকার চেয়ে মানে উৎফুল্লতাটা বেশি, যে আমি একটা কাজ করলাম একজন আর্টিস্টের জন্য, তার কিরকম ভিউ হলো, হ্যাঁ কিরকম সাড়া পাচ্ছে, রেসপন্সটা খুব দ্রুত পাওয়া যায় এই মার্কেটে, এই ডিজিটাল মার্কেটে। এটা খুব ভালো মজা। আবার নেগেটিভ সাইডও কিন্তু আছে বাবু ভাই। নেগেটিভ সাইড অবশ্যই আছে। সেটা কি রকম? সেটাও তো অনেক, যেমন এখানে তো মূলত গানগুলো নিয়ে মার্কেটিং করতে হয় নিজেকেই, না হলে নিজের দোকান, নিজের প্রোডাক্ট, হ্যাঁ তোমার নিজেকেই চালাতে হবে, হ্যাঁ সারা বিশ্বে ছড়াই দিতে হবে। যার মার্কেটিং স্ট্র্যাটেজি তার ইতে। এখানে যেটা হয় সেটা হচ্ছে আমার মৌলিকতাটাকে বেশি প্রাধান্য দেওয়া হয় এই মার্কেটে। আমি যদি কাউরির গান কপি করি বা কিছু করি, সেই ক্ষেত্রে প্রবলেম আছে। সেই ক্ষেত্রে আর কি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম যেগুলো আছে সেগুলো নিবে না, স্ট্রাইক করবে বা এই করবে, আটকাবে। সেই ক্ষেত্রে তার নিজস্ব মৌলিকতা দিয়ে গান তৈরি করতে হবে, বা যে কোনো প্রোডাক্ট তৈরি করতে হবে নিজস্ব স্বকীয়তা দিয়ে। টিকে থাকতে গেলে নিজস্বতা থাকতেই হবে, এটা মাস্ট।
এই নিয়েই চলছে আমাদের ইন্ডাস্ট্রি। আচ্ছা বাবু ভাই, এই সময়টা আমরা যেরকম এআই কে আসলে ব্যবহার করবার ক্ষেত্রে অনেকেই ঝুঁকি বলে মনে করছি, যে মিউজিক ইন্ডাস্ট্রি আসলে যদি এআই এর ব্যবহার সঠিকভাবে না করতে পারে সেক্ষেত্রে একটা বড় রকমের রিস্ক থেকে যায়। আপনি এই বিষয়টাকে নিয়ে কিভাবে ভাবছেন? এআই নিয়ে আমিও ভাবছি, বেশ কিছু জায়গায় আলাপ আলোচনাও করেছি এই নিয়ে। তো তারা না বুঝে এআইটাকে বাংলাদেশে চালাতে চাচ্ছে, তো এর ব্যাপক ঝুঁকি আছে। এবং এই ইন্ডাস্ট্রিতে আমাদের প্রচুর মিউজিশিয়ানস আছে, গায়ক গায়িকা আছে। হ্যাঁ, এআই আসলে যেটা হবে যে এই ছাঁটাই হয়ে যাবে এই মিউজিশিয়ান, এই গায়ক গায়িকাগুলো। আরেকটা ঘটনা হচ্ছে, এআই যারা চালাবে বা যারা এখন চালাচ্ছে তারা কিন্তু কেউ গানের সাথে সংশ্লিষ্ট না। তারা কেউ মিউজিক বুঝে না, না নোটস বুঝে, না কর্ড বুঝে, হ্যাঁ কিছুই বুঝে না। একটা গানকে এআইকে বললো তুমি এটা করে দাও লিরিক্সটা লিখে, অথবা এআই লিরিক্স লিখে দিচ্ছে, শুরু করে দিচ্ছে তারা। তো দেখা যাচ্ছে যে সেখানে আমাদের বাঙালি স্বকীয়তাটা থাকছে না সুরের মধ্যে, তারপর উচ্চারণগুলো ভুল হচ্ছে। এইগুলো দেখার আর নাই, এগুলো আর চেঞ্জ করা যায় না। এটাকে আবার প্রম্পট দিলে নতুন আরেকটা করে দেয়, কিন্তু ওই জিনিসটাকে আর রিপেয়ার করা যায় না। যার কারণে এই ইন্ডাস্ট্রিতে দেখেছি যে ভালো কিছু নামকরা আর্টিস্ট তারা চেষ্টা করছে যে এআই দিয়ে গান করব, করার পরে পরে ধরা খেয়েছে। তারা আবার ওই গানকে ট্র্যাকে নামায়, ওই মিউজিক ওই ভয়েস ফেলে দিয়ে আবার নিজের ভয়েস দিতে হয়েছে, ডবল খাটনি। তারপরে কর্ডগুলো এমনভাবে করা থাকে ওদের ইন্টারন্যাশনালি, যেগুলো আমার গানের সাথে যাচ্ছে না, স্টাইলের সাথে যাচ্ছে না, বা আমি এত কর্ডস চাচ্ছি না, আমি অল্প কর্ডের মধ্যে গান করতে যাচ্ছি, 2-3টা কর্ডের মধ্যে। পরিমিতি বোধের ব্যাপারটা হ্যাঁ, এই জিনিসগুলো দেখার বা চেক করার এআই এর ক্ষমতা নাই, হবেও না কখনো, যতক্ষণ না একটা লোক বসে না ওখানে করবে, একটা মিউজিশিয়ান না বসে করবে। হ্যাঁ, এখানে সব তো স্যাম্পল জিনিসকে তারা এনে আনতেছে, একটা ভয়েসকেও পর্যন্ত স্যাম্পল করে আনছে। মানে একজন স্কিলড মিউজিশিয়ানের পক্ষে সম্ভব এআই এর সঠিক ব্যবহার করা। আসলেই কিন্তু এটার জন্য পড়াশোনা দরকার। এটার জন্য এই এআইটা কিন্তু আমার মনে হয় না বাংলাদেশে কেউ উৎপন্ন করছে, এটা ইন্ডিয়ান বেসড এআই দিয়ে আমরা কাজ করছি, যার কারণে আমাদের বাংলা গানের আমি কয়েকদিন চেষ্টা করছি, দেখি যে উচ্চারণটা ওদের মতন হয়ে যায়। হ্যাঁ, ক্যালকেশিয়ান উচ্চারণটা হয়ে যায়, তো সুরগুলা এদিক ওদিক চলে যায়, ওদের ট্রেন্ডে টানে আর কি, বাঙালি স্বকীয়তাটা থাকে না। তো যার কারণে এই সমস্যাগুলো হয়। আর ইদানিং কিছু কর্পোরেট লেভেলের কাজ হচ্ছে এআই দিয়ে, সেগুলোও ভুলভাল পাচ্ছি, আমার কাছেও আসছে যে ঠিক করে দেন। হ্যাঁ, আমি কেন ঠিক করে দিব, কিভাবে ঠিক করে দিব, এটা তো কমপ্লিট একটা জিনিস, ওরা ওদের মতন করছে, কাটাও যাচ্ছে না। হ্যাঁ, আমরা তো এডিটিং করি, ভিডিও যেরকম এডিট করে, অডিও এডিট করে, কাটতে গেলেও রেজনেস চলে যাচ্ছে, হ্যাঁ, বা একটার সাথে একটা মিলতেছে না, সিঙ্ক থাকতেছে না। তো এর কিভাবে সম্ভব? তারা কিন্তু লক্ষ লক্ষ টাকা দিয়ে এআই দিয়ে পাবলিককে দিয়ে গান করাচ্ছে, এবং যারা গান করতেছে তারা কিন্তু কেউ মিউজিকের লোক না, তারা কোনো নোট কর্ড কিচ্ছু বুঝে না, বাজায়ও নি জীবনে কোনোদিন গিটার কিবোর্ড, তাকে দিয়ে এআই এর কাজগুলো করাচ্ছে। তাহলে তো বিপদ। এআই নিয়ে অবশ্যই ভালো কিছু হবে না কেন, ডিজিটালি যখন আসছে সেটা জানতে হবে, সেটার উপরে প্রশিক্ষণ নিতে হবে, খুব ভালোভাবে ট্রেন্ড আপ করতে হবে। যারা এই মিউজিশিয়ান, যদি অডিও হয় তাহলে অডিওর ক্ষেত্রে মিউজিশিয়ান দিয়ে করাতে হবে, ভিডিও হলে ভিডিওগ্রাফিক্স সে সবচেয়ে ভালো যার, তাদেরকে দিয়ে বসায় এগুলো প্রশিক্ষণ দিতে হবে। তাহলে ভালো কিছু হবে। বাবু ভাই কথাগুলো আমার কাছে মনে হয় কথাগুলো এখনকার জন্য বলাটা আসলে খুবই জরুরি। এবি ব্রাদার্স নিয়ে বেশ ভালো একটা কাজ করছেন আপনি। হ্যাঁ, একটু চুপি চাপি করতে যাচ্ছিলাম, পরে ফ্লাশ হয়ে গেছে ব্যাপারটা। আমার ব্যান্ডও আমার প্রতি খুব ক্ষোভ যে কেন এই প্ল্যাটফর্মে আমি আসলাম, কেন চুপে চাপে কাজ করতে চাইছিলেন? না, চাচ্ছিলাম যে আগে তৈরি হয়ে তারপর নামবো। এটা আমার একটা রাগ, বলতে গেলে এটা রাগের প্রতিফলন। আমি কখনো কিন্তু শিল্পী হিসেবে আসতে চাইনি মার্কেটে। হ্যাঁ, যদিও আমি গান শিখিনি, তারপরেও আমি পড়াশোনা গানের উপরেই করেছি, অনার্স মাস্টার্স আমি নজরুল সঙ্গীতের উপর করেছি এই বুড়া বয়সে। তো আমার কথা হচ্ছে যে আমি যে 80 সাল থেকে এতগুলো গান লিখলাম মানুষের জন্য, একটা মানুষও স্টেজে উঠে গান গাওয়ার সময় বলে না যে এই গানটার সুরকার এ, গীতিকার এ, আমি গানটা শুরু করছি, একটা মানুষও বলে না। হ্যাঁ,
হয়তো সবাই একরকম না বাবু ভাই, কিছু কিছু মানুষকে আমি বলতে দুঃখের শুনেছি। বিষয় এইটাই যে দুই একজন করে, হ্যাঁ, হ্যাঁ দুই হ্যাঁ, একজন করে বেশিরভাগ না, হয়তো করে না। হ্যাঁ বেশিরভাগ তো করে না। যেরকম প্রতিষ্ঠিত যারা, খুবই প্রতিষ্ঠিত যারা, তারা মাঝে মধ্যে এই জিনিসটা করে, মানে নাম বলে। সেটা আমি একবার শুনছি, সেটা 90-র দশকেই শুনছি যে আমাদের কুমার বিশ্বজিৎ দাদা বিদেশে গিয়ে একটা প্রোগ্রামে সে গান করছে, আমার গান মেবি বসন্ত ছুঁয়েছে আমাকে, সেখানে আমার নাম, পার্থর নাম বলছে, আচ্ছা। এবং ওখানকে যে অডিয়েন্স ছিল সে কিন্তু ফোন করে আমাকে জানাইছে, আচ্ছা, হ্যাঁ যে হ্যাঁ। তোর নাম বলছে এটা। পার্থ বড়ুয়া সেও নাম বলে, সে তো হ্যাঁ, লিরিক্স হ্যাঁ, দেখেই গান করে বলে। আর কাউকে আমি সেরকম বলতে দেখিনি। এবং আচ্ছা। আমার যে বিঘির যে গানটা, শ্রাবণের শ্রাবণের মেঘগুলো, মেঘ। এটারও আমার দুঃখের কথা যে আমারই বন্ধু যে গাইছে সে তো চলে গেছে, অরিজিনাল যে গায়ক সেও চালি আহমেদ বাবু, সে কিছুদিন ব্যান্ড থাকার পরে সে অরবিট আবার করলো আমাদের সাথে, করার পরে সে প্রবাসে থাকে, কানাডা থাকে। এখন যে ওদের ব্যান্ডে যারা করে তারা কিন্তু নাম বলে না। পাবলিকের ওই ইতে জোরে আর কি, পাবলিক যখন কলে যায় বা ইতে যায় তখন বলে যে নাম বলনি কেন, তখন বলে আর কি, কিন্তু ভিতর থেকে তাদের আসে না। শুধু সে না, অন্যান্য আমার বেলায়ও না, আমি দেখছি যে মিল্টন ভাইয়ের গান বা আমাদের কবির বকুলের গান গীতিকার হিসাবে বা সুরকার হিসাবে আরো অন্যান্য গান কোনো স্টেজে আমি শুনতে পাই না যে এই গীতিকার ব্যাক বিহাইন্ডের লোকদের কথা কেউ বলে না। গীতিকার বা সুরকারের নামটা অগোচরে থেকে যায়। অগোচরে থেকে যায়। হ্যাঁ। এটা কিন্তু আমার দেশের সেই ট্রেন্ড। জায়গা এটা থেকে কেবি বাইরে ব্রাদার্সটা কিন্তু শুরু করলেন। অবশ্যই এটা কিন্তু বাইরে করে না কেউ। বাইরে কিন্তু আজকে এআর রহমানকেই চিনে, তার গান দরকার নাই, এআর রহমান নামেই চিনে। হ্যাঁ, ওদের গীতিকার সুরকারদের নামেই কিন্তু ওদের ফিল্মটাই চলে, নট অডিও অ্যালবাম বা তার গান, টোটাল ফিল্মটাই চলতেছে, কারণ তার গান আগে রিলিজ করতেছে। গান যখন তুমি আগে দিবা তাহলে তোমাকে প্রাধান্য দিতে হবে অবশ্যই। গীতিকার সুরকারদের। তো এই মূল্যায়নটা আমাদের বাংলাদেশে নাই, এবং অডিয়েন্সদেরকে তৈরিও করা হয় নাই। আমাদের অডিয়েন্সকে তৈরি করতে হবে। তো আমরা শিল্পীরা একটা স্টেজে গিয়ে বললে তখন তারা বুঝবে যে না, গানটা এই লোকটার, চিনুক আর না চিনুক, নামটা তো বলবে, কারণ ডিজিটাল মিডিয়া এটা ছড়াবেই যে কোনো নামের জায়গায়। পরিচিতি পাওয়াটা হ্যাঁ, গুরুত্বপূর্ণ। তো এইটুকুই তো আমাদের তো আর বেশি কিছু তার কাছে দাবি নাই। সে যে 15 লাখ 20 লাখ টাকা দিয়ে স্টেজ করতেছে, সেখানে তো আমার দাবি নাই যে তুই বাবা গান গেয়ে আমাকে 20 টাকা পাঠাই দিবি, বিকাশ করে দিবি, সেটা তো চাচ্ছি না। নামটা বলবি আমার, এটা বলতে তোর যদি সময় যায় তাহলে আর কি, তুই কিসের শিল্পী হইলি? আচ্ছা, এটাই আমার তো স্পষ্ট সেই কথা। অভিমানের জায়গা থেকে নিজের লেখা গানগুলো রাইট, এই জন্যই আমি খুব দুঃখে পড়ে আমি চিন্তা করলাম যে নিজে গাইবো, এবং যে গানগুলো পাবলিসিটি হয় নাই, মানে যে গানগুলো ওই আর্টিস্টগুলো আগে তো এক একটা অ্যালবামে 12টা করে গান হতো, তো 12টা গানের মধ্যে 1-2টা গান লেগে যেত আর পরের গানগুলা হাওয়া হয়ে যেত, কিন্তু ওইগুলোও তো আমি শ্রম দিছি, তাই না? অবশ্যই। ওইগুলোও পয়সা খরচ করে মিউজিক করতে হয়েছে, তো ওইগুলো কেন পাবলিক শুনবে না? ওটা তো পাবলিকের জন্য। তা আমি সেই সব গানগুলোকে নিয়ে আবার আয়োজন করতে যাচ্ছি আমার ভয়েস, যে এই অ্যালবামের এই গান এই গাইছিল, ওই টাইমে গানটা প্রকাশ পায় নাই, এখন হচ্ছে। আমি শোনাচ্ছি তো গানটা। সেটার যেহেতু এখন সবই এবং ডিজিটাল আমার মিডিয়া মতন- বেসড, হ্যাঁ, তো আপনি সেই গানগুলো কিভাবে রিলিজ দিচ্ছেন বা কোথায় এটা আমি তো গাইছেন? স্টেজে করব মেইনলি, আচ্ছা। স্টেজে করব, কারণ এখন ডিজিটাল প্ল্যাটফর্ম, এখানে বাধ্যবাধকতা আছে, কপিরাইটের আছে, issues আছে। ইস্যু আছে। তো সেই ক্ষেত্রে আমি অনুমতি নিয়েই করব। হ্যাঁ, আচ্ছা। আমি যাদের কাজ ফাইনালি করব বা কোনো মিডিয়াতে যাদের গান করব তাদের কাছে আমি অনুমতি নিয়েই করব। যেমন বিশ্বজিতের, কুমার বিশ্বজিৎ দাদার যদি গান করি তাই বলবো যে আমি এই গানটা করতেছি, আপনি আমাকে একটু দেখবেন। স্বাভাবিক, এটা আমার বলতে হবে, কারণ আমি তো ওখানে গান লিখছি, সুর করছে পার্থ বড়ুয়া, তাকেও আমাকে জানাতে হবে যে আমি এই গানগুলো করব, দাদা আপনি একটু দেখেন। তো অবশ্যই দেখবে। হ্যাঁ, এই গান তো শুধু যে উনি সারা জীবন গাইবে তা তো না, মানুষকে তো গাইতে হবে। মানুষ যখন গাইবে তখনই তো প্রচার আরো হবে বেশি না, গানটা প্রচার বেঁচে হবে, থাকবে। হ্যাঁ। আজকে ইন্ডিয়ান গান কেন শুনি আমরা? তাদের তো বাধ্যবাধকতা ওইরকম নাই, তারা সাইলেন্টলি কিন্তু ভিউটা নিয়ে যাচ্ছে, তাদের রেভিনিউ কিন্তু নিয়ে যাচ্ছে, কোনো রকম হার্ম করতেছে না। তা আমি কেন হার্ম করব? আমার রেভিনিউ আরেকজন করুক, আমার গান অবশ্যই আরেকটা মানুষ করুক, তার ইচ্ছা হয়েছে গানটা গাওয়ার, তার গলায় গিয়ে প্রচার করুক, তার ফল সেই পাবে। ভালো গাইছে কি খারাপ গাইছে সেটা ভিউতেই পাওয়া যাবে। সেটা আমি পাচ্ছি, যে সুর করছে গানটা সে পাচ্ছে, তো সেখানে বাধা দেওয়ার তো কোনো দরকার নেই। আমি চাই আমাদের গান সবাই করুক, বাংলা গান নিয়ে সবাই লাফাক, এবং যতই গান নিয়ে মানুষ নাড়াচাড়া করবে, সময় দিবে, তত অন্যান্য বাজে সাইডগুলোর থেকে এই যে নতুন জেনারেশনগুলা, এইগুলা তখন সরে আসবে। যেমন মাদক থেকে সরে আসবে, তারা কিন্তু সরে আসবে, তাদের হাতে যখনই গিটার এবং দেওয়া হবে নৈতিকতার জায়গাটা অনেক বেশি পাকাপোক্ত, অনেক বেশি স্ট্রং হয়। স্ট্রং হয়ে যাবে। এই আমি চাচ্ছি যে এই জিনিসটা হলে অনেকটা আমাদের সমাজের অবস্থা পরিবর্তন হবে, যদি গানের দিকে আসে এবং ইনস্টিটিউট করে দেয়
প্রতি মহল্লায় মহল্লায় হোক, সরকারিভাবে করুক, হ্যাঁ, যাতে কম পয়সায় শিখতে পারে, হ্যাঁ, তারা গান, গিটার, তবলা। তাহলে এই গান, কবিতা, ছন্দ এই সংস্কৃতির মধ্যে আসলে সমাজটা আরো অন্যভাবে এগোবে, জিনিসটা আগের মতন ওই সমস্যাগুলো থাকবে না। এই যে বাবু ভাই, একেবারে আমরা শেষের দিকে চলে এসেছি, একটু ছোট্ট প্রশ্ন আপনাকে আমি করতে চাইবো। সেটা হচ্ছে যে আপনি যে গান লিখেছেন 10টা গানের মধ্যে দেখা গেছে 6টা গান 7টা গানই হিট হয়েছে। এই যে মানে কোন একটি গান লিখলেই সেটা হিট হচ্ছে, দর্শক প্রিয়তা পাচ্ছে, শ্রোতারা এত বেশি নিচ্ছে, এটার আসলে ট্রিক্সটা কি, মানে সিক্রেটটা কি আপনার? আচ্ছা, মেইনলি আগে যখন গান আমরা করতাম তখন তো এত প্রচারণা ছিল না, যে এই ডিজিটাল মাধ্যমটা ছিল না। তখনই কিন্তু সারা দেশে গান পৌঁছে গেছে, বিশেষ করে ক্যাসেট কোম্পানির মাধ্যমে। যে আমি একটা ক্যাসেট মাস্টার কপি জমা দিলাম কোম্পানিতে, সেই কোম্পানি করলো কি 2 দিনের মধ্যে সে 1 লাখ পিস বা 5 লাখ পিস পেপার অডিও রেডি করে সারা দেশে ছড়াই দিল। সুন্দর একটা ব্যবসায়ী পলিসি ছিল। রাতারাতি গানটা ক্যাসেটের দোকানে চলে যাচ্ছে এবং তারা বাজাচ্ছে, এবং যারা প্রকৃত লিসেনার, যারা ক্যাসেট কিনে শুনে, তারা ওই এক কান থেকে একটা কেনার পরে সেখান থেকে ছড়ায় যায়। এখনকার ব্যাপারটা কিন্তু একটু ভিন্ন। এখনকার ব্যাপারটা তো ডিজিটালি, আমাকে অনলাইনে এটাকে রিলিজ দিতে হবে, এবং আমি 12টা গান দিতে পারছি না, সেখানে আরো সহজ হয়ে গেছে, একটা গানই দাও। তো এই একটা গানকে আমার এমনভাবে তৈরি করতে হবে, আমার প্রোডাক্ট, আমার দোকানের মাল, সেটাকে এত কালার মালার দিয়ে এত সুন্দর করে করতে হবে যাতে ঝকমকা লেগে যায়। যেরকম কাজটা করতেছে শাকিব খান, আমি অ্যাপ্রিসিয়েট করি তাকে। ওর গান যাই হোক, বেঁচে থাকুক আর না থাকুক, একদিনের জন্য হলেও ওই গানগুলো কিন্তু ইন্ডাস্ট্রিতে নাড়া দিচ্ছে এবং প্রচুর একটা রেভিনিউ আসতেছে, ওর ভিউ আসতেছে, প্রচুর রেভিনিউ আসছে। বেঁচে থাকুক দরকার, মানে সেটা আমি বলবো না, থাকুক বা না থাকুক। তার মানে আমার কাছে মনে হয় যে এখন চ্যালেঞ্জটা আরো বেশি, বা সময়টা অনেক বেশি কঠিন, যেহেতু কম্পিটিশনটা অনেক বেশি, সুতরাং সেই জায়গাতে ডাবল পরিশ্রমটা করতে হচ্ছে, যে একটি গানের মধ্যে সমস্ত শ্রম বা মেধাটা ঢুকাতে হবে। কেন নিজের প্রোডাক্ট, এটা আমার বিল্ডিং, এটাকে সুন্দর কাটকর্ম দিয়ে পড়ালে তখন দেখা যাবে যে বাবু ভাই, অনেক অনেক শুভকামনা আপনার জন্য, ভালো কাজের সাথে সব সময় থেকে এসেছেন এবং আগামীতেও থাকবেন, সেটা আমরা বিশ্বাস করি। একেবারে শেষের দিকে এসে একটি গান তো আপনার কণ্ঠে শুনতেই হবে, কোন গানটি শোনাবেন? তাই না, এখন তো বৃষ্টির সময়। হ্যাঁ, শ্রাবণের মেঘ। শ্রাবণের মেঘ করি নাকি এক পশলা বৃষ্টি? আমার কিন্তু বৃষ্টির অনেকগুলো গান আছে, যেমন রিম ঝিম ঝিম বৃষ্টি, এটা হচ্ছে সোলসের গান করা, আমার লেখা, পার্থবরের সুর। তারপরে এক পশলা বৃষ্টি, এটা তো কুমার বিশ্বজিৎ গান, আমার লেখা। বৃষ্টির গানই তাহলে, বৃষ্টির গান এটা শ্রাবণের মেঘটাই শুনি, সবাই কিন্তু এটা শোনার জন্য খুবই করে। হ্যাঁ, খালি গলায় দেখি। শ্রাবণের মেঘগুলো জড় হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ঝরায়ে। শ্রাবণের মেঘগুলো জড় হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ঝরায়ে। আজ কেন মন উদাসী হয়ে দূর অজানায় চায় হারাতে? আজ কেন মন উদাসী হয়ে দূর অজানায় চায় হারাতে? কবিতার বই সবে খুলেছি, হিমেল হাওয়ায় মন ভিজেছে, জানালার পাশে চাপা মাধবী, বাগান বিলাসী হেনা দুলেছে। আজ কেন মন উদাসী হয়ে দূর অজানায় চায় হারাতে? মেঘদের যুদ্ধ শুনেছি, সিক্ত আকাশ কেঁদে চলেছে, থেমেছে হাসের জল কেলি, পথিকের পায়ে হাঁটা থেমেছে। মেঘদের যুদ্ধ শুনেছি, সিক্ত আকাশ কেঁদে চলেছে, থেমেছে হাসের জল কেলি, পথিকের পায়ে হাঁটা থেমেছে। আজ কেন মন উদাসী হয়ে দূর অজানায় চায় হারাতে? আজ কেন মন উদাসী হয়ে
দূর জানায় চায় হারাতে। অনেক অনেক ধন্যবাদ বাবু ভাই। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন ntvnimontrone@ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিদিন।